এখানে এইচ এর মানটা হচ্ছে মূলত প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর মানটা কি? এইচ এর মানটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, 10⁻34 মিটার স্কোয়ার। এটার এককটা হচ্ছে মিটার স্কোয়ার, কেজি পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমাদের পায়ের মান তো পায়ের মান, তাহলে আমাদের এম হচ্ছে কি সেটা আমরা বলি। আচ্ছা, এম এর মানগুলি একটু জেনে নিই। এম সমান সমান হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। এম হচ্ছে কি? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভরটা কত আসলে? ইলেকট্রনের ভরটা মূলত আমরা এখানে তো আপেক্ষিক ভর নিব না, আপেক্ষিক ভর তো জিরো ধরছিলাম আমরা। তো এখানে নিব আমরা মূলত প্রকৃত ভর, যেটা 9.11 ইন্টু 10⁻28। 28 যদি গ্রামে হয় গ্রামে, আর যদি আমি কেজিতে বলি তাহলে 31 কেজি হবে। কেজিতে বলি তাহলে এখানে 10⁻31 কেজি হয়। সব কিছু ঠিক থাকবে, অর্থাৎ 9.11 ইন্টু 10⁻31 কেজি, কেজিতে যদি বলি আমরা। আচ্ছা, এখন আমার যে জিনিসটা বের করতে বলবে আমাদেরকে, এখানে আমাদেরকে আর এর মানটা ব্যাসার্ধটা হয়তো দিয়ে দিবে, হ্যাঁ, যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধটা দিয়ে দিবে। এখন আমার পরীক্ষায় বের করতে বলবে যে আমাকে কক্ষপথে, মানে এই কক্ষপথে ঘুরতেছে, তাহলে আমাকে এমভিআর মানে কণিক ভরবেগ বের করতে বলবে। কণিক ভরবেগটা আমাকে বের করতে বলবে। ঠিক আছে, কণিক ভরবেগটা বের করতে দিল আমাকে। তা আশা করি এই সূত্রটা ব্যবহার করে এমভিআর সমান সমান এন এইচ এন ইন্টু এইচ বাই 2 পাই, এটা ব্যবহার করে আমি ইজিলি বের করে ফেলতে পারবো কণিক ভরবেগটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস এখানে, যে জিনিসটা আমরা আরেকটা কনসেপ্ট, বোরের পরমাণু মডেল। আরেকটা কনসেপ্টে আমাদের এখানে আছে আরেকটা জিনিস এখানে, এখানে যে যখন শক্তি স্তরে অবস্থান করবে। আচ্ছা, যখন এখানে আমরা একটু জিনিসটা দেখি, এখন আমাদের এখানে যদি কোন একটা শক্তি স্তরে এন এর মান কম হলে, আমাদের নর্মালি যখন শক্তি স্তর আমরা যেটা এন এর মানটা কম, সাধারণত আমরা এখানে আসলে একটু যে প্রধান শক্তি স্তরের কথাটা বলা হয়েছিল, আসলে এন এর মান যখন 1 হবে তখন সেটা নিম্ন শক্তি স্তর। তাহলে এন এর মান 2 হলে সেটা আমাদের আরেকটু উচ্চ শক্তি স্তর। এন এর মান 3 হলে আরও উচ্চ শক্তি স্তর, মানে এটার পাওয়ারটা বেশি আর কি, এন এর মান। এখন আমার যে আচ্ছা, এখন আমি দেখি যে কোন একটা শক্তি বিকিরণ বা শোষণটা আসলে কিভাবে করে। যে এখানে মডেল অনুসারে, পরমাণুর বোর মডেল অনুসারে এখন ধরলাম যে একটা এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সে হচ্ছে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, মানে এটার তুলনায় উচ্চ শক্তি স্তর। কেন উচ্চ শক্তি স্তর? উচ্চ শক্তি স্তর। তো এটা উচ্চ শক্তি স্তর কারণ এখানে এন এর মান, হ্যাঁ, এখানে এন এর মান 1 আর এখানে এন এর মান 2। তো এন এর মান যেহেতু 2, এটা হচ্ছে বেশি, 1 থেকে বেশি, তাহলে এটা উচ্চ শক্তি স্তর, 2টা উচ্চ শক্তি স্তর। 3 হলে সেটা আরও উচ্চ শক্তি স্তর হবে। এখন কোন একটা, আমরা একটু আগে পড়ছি, যখন ইলেকট্রনটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে তখন তার কোনো পরিমাণ শক্তি শোষণও হয় না, বিকিরণও হয় না। এখন যখন শক্তিটা শোষণ করবে, শক্তি যখন শোষণ করে, শক্তি যখন শোষণ করে তখন কি হয়? শক্তি শোষণ করা হইলে সেই শোষিত শক্তিটা শোষণ করে সে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যাবে। কোথায় চলে যাবে? উপরের শক্তি স্তরে চলে যাবে, জাম্প করবে সে শক্তিটা শোষণ করে। আচ্ছা, এখন ক্রমান্বয়ে সেই শক্তিটা আবার সে বিকিরণ করে নিচের শক্তি স্তরে চলে আসতে পারবে, তার আগে শক্তি স্তরে চলে আসতে পারবে। অর্থাৎ শক্তি যখন শোষণ করবে, শক্তি শোষণ করে সে কি করতে পারবে? শক্তি শোষণ করে
তাহলে শক্তি শোষণ করে সে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যেতে পারবে। শক্তি যখন শোষণ করবে, শক্তি শোষণ করলে কি হবে, সে হচ্ছে উপরের শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তরে গমন করবে। আচ্ছা, যখন আবার শক্তিটা বিকিরণ করে দিবে, শক্তিটা যখন আবার বিকিরণ করে দিবে, শক্তিটা যখন বিকিরণ করে দিবে, সে আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে, নিম্ন শক্তি স্তরে গমন করবে। হ্যাঁ, নিম্ন নিম্ন শক্তি স্তরে গমন। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে যদি আমাদের ইলেকট্রন, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সে উচ্চ শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে সে। আর যদি উল্টা হয় ঘটনা, অর্থাৎ ইলেকট্রন যদি শক্তিটা বিকিরণ করে তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে, এই জিনিসটা। এখন আমাদের এখানে একটা কিছু অঙ্ক আসে, ম্যাথমেটিক্যাল টার্ম আসে আমাদের। আচ্ছা, এখানে আমরা দেখি আচ্ছা, কোনো প্রধান শক্তি স্তরে, বেসিক্যালি কোনো একটা প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, শোষণ বা বিকিরণ করে না। তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শক্তি শোষণ হয়। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তিটা, সরি, প্রথমে শক্তি শোষণ হবে, উচ্চ শক্তি নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ হয়। আর যখন উল্টা ঘটে, অর্থাৎ উচ্চ থেকে নিম্নে যাবে, তখন শক্তিটা বিকিরণ হয়। আচ্ছা, এখন এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা আমরা হিসাব করছি, এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখন এটা কোথা থেকে আসছে, হুট করে এটা ইকুয়েশনটা কোথা থেকে চলে আসছে আমরা একটু দেখি। ধরলাম যে আমাদের বিকিরিত শক্তি, ধরলাম যে এখানে আমরা একটু আগে যেটা দেখলাম, আমাদের এই যে এখানে আমাদের এটা নিম্ন শক্তি স্তরে, ধরলাম এখান থেকে সে N1 যে ইলেকট্রন শোষণ আর বিকিরণের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথের শক্তি, আর হচ্ছে এটা প্রথম কক্ষপথের শক্তি। তাহলে আমাদের আমাদের শক্তির পার্থক্য মানে মূলত কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে, আমি যদি শোষিত ধরলাম যে লাফ দিয়ে উপর স্তরে গেল, তাহলে আমাদের শক্তি ডেল ই মানে শক্তির পার্থক্য সমান হচ্ছে শক্তি, ধরলাম যে শোষিত বা ধরলাম যে আমাদের উপরের শক্তি স্তরে গেল, তাহলে শোষিত শক্তি সমান ই টু, ই টুটা বেশি অবশ্যই উচ্চ শক্তি স্তরে, ই টু মাইনাস ই ওয়ান। এখন ই টু মাইনাস ই ওয়ানটা আসলে মাপটা কত হবে, এইচ ভি। এখন ভি এইচটা আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আর ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে আমার বেগ, এটা হচ্ছে আমার ইলেকট্রনের বেগ। সরি, আমি এটা এটা ভুল লিখলাম, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ভি দিয়েছে কম্পাঙ্ক, আসলে বেগটিও এটা অ্যাপ দিলে ফ্রিকোয়েন্সি দিলে সুন্দর হইতো। তাহলে এটা হচ্ছে মূলত ভি হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ভিটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, এখন আমাদের একটা সূত্র আছে, তরঙ্গের সূত্র একটা আছে। তরঙ্গের সূত্রটা হচ্ছে, তরঙ্গের সূত্র সমান সমান আমাদের, সেটা হচ্ছে তরঙ্গের সূত্রটা হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য
আচ্ছা, এখানে আমাদের তরঙ্গ বেগ যেটা, এখানে ভি দিয়ে তো আসলে ভেলোসিটি বেগ বোঝায়, তাহলে আসলে দুটো কনফিউজিং হয়ে যেত। আমি বেগটাকে অন্য একটা জিনিস দিয়ে মার্কিং করলাম, তরঙ্গ বেগ। তো এখানে আলোর বেগ যেহেতু ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন বোঝাতে, তাহলে সেক্ষেত্রে আমি আলোর বেগ হিসেবে এটা কনসিডার করব ইলেকট্রনের বেগ। তাহলে সি দিয়ে বুঝালাম আলোর বেগ। আলোর বেগ তো আমি জানি, আলোর বেগের মানটা হচ্ছে কত আমার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন কম্পাঙ্ক ভি সমান সমান আমরা এই যেখানে আমাদের ভিটা দেওয়া আছে, এটা হচ্ছে ভি কম্পাঙ্ক। এবং তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করে? তরঙ্গ দৈর্ঘ্যকে মূলত হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা হচ্ছে যদি জিনিসটা ইকুয়েশনটা একটু লিখি এভাবে, আমাদের আশা করি ভুল হবে না। ইকুয়েশনটা যদি এভাবে লিখি, এখানে লিখলাম আমি ইকুয়েশনটা, এখানে লিখলাম, একটু পরে চলে যাই। হ্যাঁ, ইকুয়েশনটা যদি এভাবে লিখি, সি সমান সমান আমাদের কম্পাঙ্ক তো ভি দিলাম, ভি ল্যামডা, এটা পাইলাম। এখন আমি যদি ভিটাকে এখানে রাখলাম, ভি সমান সমান আমাদের এটা যেহেতু গুণ আকারছে ল্যামডাটা, তাহলে আমরা সি বাই ল্যামডা দিতে পারি, তাহলে যে ভি যেটা কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের মানটা মূলত এই যে ভি এর, সেটা ভি এর জায়গায় এখানে ভি এর মানটা বসাইছি। এখানে যদি ভিটা রিপ্লেস করি আমরা, এখানের ভিটা দিয়ে যদি আমরা ভিটাকে রিপ্লেস করি, এই ভি এর মানটা যদি আমি এখানে বসাই, এই ভি এর মধ্যে বসাই, তাহলে আমার বেসিক্যালি কি হয় জিনিসটা হচ্ছে আমার এইচ ভি ছিল না, তাহলে ভি এর বদলে আমি বসাচ্ছি এইচ, ভি এর জায়গায় আমি বসাবো হচ্ছে সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি আর ল্যামডা বসে দিল। তাহলে আমাকে সূত্রটা জাস্ট এইখানটা এই এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। সূত্র এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের তরঙ্গের অধ্যা, যেটা সে তরঙ্গের অধ্যার মধ্যে আছে, তরঙ্গ বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এখন যেটা যদি আলোর বেগের সাথে তুলনা করি, ইলেকট্রনের বেগটা আলোর বেগের কাছাকাছি, তো সেক্ষেত্রে আমরা এটার ইলেকট্রনের বেগটাকে আলোর বেগই ধরবো সাধারণত। হ্যাঁ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর ভি হচ্ছে শোষিত, বা আমাদের এখানে ভি জিনিসটা সেটা হচ্ছে আমাদের শোষিত অথবা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এটাকে আমরা হার্জ দিয়ে প্রকাশ করি, পার সেকেন্ড দিয়েও প্রকাশ করি, পার সেকেন্ড। আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে একটু জিনিসটা মিলিয়ে দেখি। আচ্ছা, জিনিসটা এখানে আমাদের এই জিনিসটা কিভাবে আসছে, আশা করি বুঝতে পারছি এই জিনিসটা কোথা থেকে আসছে। যে এখানে আমাদের অর্থাৎ ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিতে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তা প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে বর্ণালী সৃষ্টি হয়। আচ্ছা, এটা প্রিজম হচ্ছে এমন একটা যন্ত্র, এটা আমরা ফিজিক্সে করবো, এমন একটা যন্ত্র যেটা দিয়ে যে কোনো একটা সাদা আলো দিলে সে সাদা আলো বিচ্ছুরিত হয়ে যায়, কারণ এক একটা প্রতিসরণ এক এক রকম। এক এক আলো, সাদা আলো তো আবার যৌগিক আলো, এটা প্রতিসরণ এক এক রকম। এখন এখানে যখন আমরা ওই বিকিরণটা হচ্ছে, যে পরমাণু থেকে ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর গমনের সময় যে বিকিরণটা হয়, সেটা যদি প্রিজমে ফালানো যায়, প্রিজমে ফালালে সেটা থেকে বিকিরণ হবে, এরকম অনেকগুলি বর্ণালী ক্রিয়েট হবে। ক্লিয়ার? এখন এই যে নিলস বোর, যে তার নিলস বোরের মডেলের অনেকগুলি সাফল্য আছে, ডেফিনেটলি অনেকগুলি সাফল্য আছে। এখন এই সাফল্যগুলির সাথে ছাড়াও তার কিছু আবার সীমাবদ্ধতাও আছে। এখন সাফল্যগুলি আমরা একটু দেখি, তার যে সাফল্যটা কি কি, সে কোন কোন দিক থেকে সাকসেস। এক নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, সৌরজগতের সূর্য কেন্দ্রক যে ধারণা, গ্রহপুঞ্জের যে ধারণা ছিল সেটা, এবং ইলেকট্রনগুলিকে তেমন পরমাণুতে ইলেকট্রনগুলি তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলেনি, কিন্তু বোর বলছে যে কিছু শক্তি স্তরের আকার বৃত্তাকার, হ্যাঁ পরমাণু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ আর বিকিরণ সম্পর্কে কিছু বলে নাই। তো এখানে কিন্তু আমরা শোষণ আর বিকিরণ সম্পর্কে জানলাম যে যদি ইলেকট্রন শক্তি শোষণ করে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে যায়। অর্থাৎ শোষণ করলে কি হয়? শোষণ করলে হচ্ছে
আমাদের নিম্ন থেকে উপরে যাবে, আর উঁচু থেকে যখন নিচে নামবে, উপর থেকে যখন নিচে নামে, তখন আমার কি হবে, উল্টা ঘটনা ঘটবে। ক্লিয়ার? শক্তিটা বিকিরণ হবে। এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলে আসলে পরমাণুর বর্ণালী নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, বলতে এক ইলেকট্রন বিশিষ্ট, এখানে হাইড্রোজেন দিয়েছে, আমার এখানে অন্যরকমও থাকতে পারে। এক ইলেকট্রন বিশিষ্ট, এটা এমসিকিউ কোশ্চেন আসে যে এক ইলেকট্রন বিশিষ্ট এর বর্ণনা দিয়েছে। এক ইলেকট্রন বিশিষ্ট সেটা কি, তোমার এখানে হইতে পারে সেটা হিলিয়ামও হইতে পারে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেটা থাকে, যেমন হিলিয়াম, হিলিয়ামে নর্মালি দুইটা ইলেকট্রন থাকে, একটা চলে গেলে তার আরেকটা আছে, এটার ব্যাখ্যা দিতে পারে। তো লিথিয়াম আয়ন, লিথিয়ামের মধ্যে তিনটা থাকে, তো তিনটা থেকে দুইটা চলে গেলে আমার আর এক ইলেকট্রন বিশিষ্ট। এগুলি আমাদের একটু মনে রাখবো, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, লিথিয়াম আছে, এগুলি হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট। এগুলির বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারছে কে, করতে পারছে? নিলস বোর এগুলির বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারছে। আচ্ছা, এখন এটার যে সীমাবদ্ধতাটা কি, আসলে সীমাবদ্ধতাগুলি কি? বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন বোরের পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না সত্যি, কিন্তু ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে, এখানে তো আমরা এক ইলেকট্রন বিশিষ্ট বলছি, কিন্তু একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে সেটা আসলে ব্যাখ্যা করতে পারে না এই বর্ণালীটা। আচ্ছা, বোরের পরমাণু মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন অন্য শক্তিস্তর গমন করলে পারমাণবিক সাধারণত একটা মাত্র বর্ণালী পাওয়ার কথা নর্মালি, ওর ভাষ্য মতে বলছে যে যেহেতু ক্রমান্বয়ে নিরবিচ্ছিন্নভাবে শক্তিটা বিকিরণ হচ্ছে, তাহলে একটা রেখাই পাচ্ছি আমি, ঠিক আছে, নিরবিচ্ছিন্নভাবে চলে যাচ্ছে। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে দেখতেছি যে আমার এই রেখাগুলি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই যে আমার বর্ণালী যেটা পাইছি, সেটা আমার শক্তিশালী যন্ত্র দিয়ে দেখা যায় যে এটা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। তো এটা সম্পর্কে আসলে সেরকম কোনো ব্যাখ্যা তার মডেলে দিতে পারেনি। এখন বোর শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বৃত্তাকার না, আমাদের উপবৃত্তাকার কিছু কক্ষপথ আছে, যেটা থেকে পরবর্তীতে আমাদের উপশক্তি স্তরের ধারণাটা আসছে। বুঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা ইলেকট্রন বিন্যাসে যখন দেখবো উপশক্তি স্তরের ধারণাগুলিটা, তখন আমরা আরও জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের মূলত এখান থেকে কোশ্চেনগুলি কীরকম আসে? এখান থেকে কোশ্চেনগুলি আসে হচ্ছে মূলত আমাদের নিলস বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বলবে, ডাইরেক্ট বলবে যে, ডাইরেক্ট হতে না বলে একটু ঘুরে পেঁচে বলতে পারে, একটু ঘুরে পেঁচে বলবে যে পরমাণুর রাদারফোর্ডের পরমাণুর যে সীমাবদ্ধতা ছিল, সেটা পরবর্তীতে কোন মডেলের মাধ্যমে প্রতিস্থাপিত হয়, যেটা সাফল্যটা আসলে আমাদের বলতে বলবে। বোর পরমাণু মডেলের সাফল্য আছে, আমরা এগুলির যখন বোর্ড কোশ্চেন সলভ করব, কোন ক্যাটাগরির কোশ্চেন আসে সেগুলো আমরা একটু বুঝতে পারবো। ঠিক আছে, অ্যানালাইসিস করলে আমরা এই উত্তরটা শেষেই বোর্ড কোশ্চেন সলভ করবো, তখন বুঝবো ইনশাল্লাহ।